হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চললাম একটা নতুন জায়গা। এই জায়গাটা আমাদের সিউড়ি থেকে খুবই কাছে। এটা মেনলি যেতে হয় সিউড়ি আর আমজোড়ার রাস্তায়, অর্থাৎ কেঁদুলি, রনপুর, খটঙ্গা এই লাইনটাতে পড়ে। এই আমজোড়া বা জয়তারা লাইনেই একটা দারুণ মন্দির রয়েছে, ভান্ডিরবনের গোপালবাড়ি ছাড়াও এখানে আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে। সেই মন্দিরেই আজকে আমরা যাচ্ছি। আমরা এখন লম্বোদরপুর বেরোচ্ছি। এটা লম্বোদরপুরের পরেই রনপুর, এবং রনপুর থেকে খুব বেশি দূর নয়, আমাদের সিউড়ি থেকে 10 কিলোমিটারের মধ্যেই এই ভান্ডিরবন পড়ে। এসপি মোড় থেকে 8 কিলোমিটার মতো। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। এখন লম্বোদরপুরেই আছি, রনপুর ঢুকছি। এইখানে এই মন্দিরে, অর্থাৎ গোপালবাড়ি যে মন্দিরের কথা বলছিলাম, সেখানে আমার ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই গল্পও আজকে আমরা বলবো তোমাদেরকে। তো যাওয়া যাক আমাদের গন্তব্যে। ভান্ডিরবনে গোপালবাড়ি ছাড়াও একটা কালী মন্দির আছে, যেটা মগধেশ্বরী নামে পরিচিত। এছাড়াও একটা মনসা মন্দির আছে। তাছাড়াও রয়েছে একটা শিব মন্দির, এবং পাশেই প্রবাহিত হয়েছে আমাদের ময়ূরাক্ষী নদী। আর ভান্ডিরবনের যে গোপালবাড়ি বা যে গোপালের মন্দির, এখানে গোপালকে প্রতিদিন নিচে নামিয়ে, তার সিংহাসন থেকে নিচে নামিয়ে তাকে পুজো করা হয়। তাকে ভোগ নিবেদন করার পরে তাকে আবার বিছানাতে শোয়ানো হয়, যেমন আমরা করে থাকি। সেটা যেমন দুপুরে একটু বিশ্রাম নিই বা রাত্রে বিশ্রাম নিই, ওখানে গোপালকেও ঠিক সেম জিনিসই করানো হয়। আমাদের যাত্রাপথ প্রায় শেষের দিকে, আমরা প্রায় চলেই এসেছি। আর 1 মিনিটের মধ্যেই আশা করছি আমরা প্রবেশ করব ভান্ডিরবনে। প্রথমে আমরা পাবো এই মগধেশ্বরী কালী মন্দিরটা। এই যে ডান দিকের এই রাস্তাটায় চলে গেলাম, কাঁচা রাস্তাটা ধরলাম। এই রাস্তায় গেলে সুবিধা হচ্ছে একটু শর্টে হয়, তবে আমি বলবো এই রাস্তাটা এড়িয়ে আর একটু সামনে গিয়ে ডান দিকে একদম লেখা আছে সাইনবোর্ড দিয়ে যে ভান্ডিরবন গোপালবাড়ি যাইবার পথ, ওদিক দিয়ে যাওয়াটাই বেশি বেটার। কারণ তো কাঁচা রাস্তা, বর্ষাকালে বা জল টল হলে খুব অসুবিধা হয়, যে অসুবিধায় আমরা একটু পড়েছিলাম। এই যে রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছেন বা বুঝতে পারছো তোমরা কি অবস্থা। সামনে একটা আশ্রম রয়েছে। ভেবেছিলাম এই আশ্রমটাও ঘুরে যাব, কিন্তু আর সম্ভব হয়নি। এই রাস্তাটা আমরা একটু অ্যাভয়েড করেই ওই দিকের মেন রাস্তা হয়েই ফিরেছিলাম। সেই কারণে এই আশ্রমটা আর আমাদের দেখা হয়নি। আমরা এখন যাচ্ছি মগধেশ্বরী মন্দিরে, মগধেশ্বরী কালী মন্দিরে। এই রাস্তা দিয়ে একদম ময়ূরাক্ষী নদীতেও যাওয়া যায়।
সরাসরি নদীতেও যাওয়া যাবে। আর এই যে মন্দিরটা, এই হচ্ছে এই কালী মন্দির। আমরা প্রবেশ করব মন্দিরের ভিতরে। এখানে যদি কেউ মনে করেন ভোগ খেবেন বা মায়ের প্রসাদ পাবেন, তারাও এখানে প্রসাদ পেতে পারেন। আগে থেকে বলে রাখতে হবে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করে মায়ের প্রসাদ এখানে আপনারা পেতে পারেন। দক্ষিণা 70 টাকা মাত্র। 70 টাকার বিনিময়ে মায়ের প্রসাদ আপনারা সবাই এখানে পেতে পারেন। এখানে একটা মঞ্চ করা আছে, এই যে হাঁড়ি কাঠ, এখানে বলি হয়। আর এটাই মন্দির। আমরা সামনে থেকে মাকে দর্শন করব। মাকে দর্শন করুন আপনারাও। এই যে মা কালী। এখানে মায়ের ফুল চাপানো হচ্ছে। এটা মন্দির চত্বর। এটা হচ্ছে মনসা মন্দির। এই কালী মন্দির থেকে গোপালবাড়ির আসার রাস্তাতে এটা পড়ে। যদিও মন্দিরটি বন্ধ ছিল, কিন্তু তবুও মাকে দর্শন পাওয়া যায় এখানে। এই যে মা মনসা। এই জায়গাটায় একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর এটাই হচ্ছে গোপালবাড়ি। এটা গোপালবাড়ির চারপাশের পরিবেশ। এই যে এই সামনের রাস্তাটাই, যেটা বাঁ দিকের রাস্তা গেছে ওটাতে আমরা এলাম, আর এই ডান দিকের রাস্তাটাতেই একদম মেন রোডে ওঠা যায়। এই গোপালবাড়ির ডান দিকে যে টিনের ঘরটি রয়েছে, ওখানেই রয়েছে গোপালের রথ এবং জগন্নাথ দেবের রথ। আমরা সেই রথটাই এখন দেখব। তারপরে আমরা একদম মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে রথ জগন্নাথ দেবের। এখন বন্ধ আছে, যদিও গেট খুলে ভিতরে প্রবেশ করা যায়, কিন্তু আমরা যাইনি। আমরা মন্দির চত্বরে প্রবেশ করছি। আপনারা গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা নেই, গাড়ি এখানে পার্ক করার জায়গা আছে। আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার আগে ভালো করে হাত পা ধুয়ে প্রবেশ করাটাই শ্রেয় বলে মনে হয়। আর সাইকেল মোটরসাইকেল গেটের বাইরেই রাখতে হবে, ভিতরে রাখা যাবে না। আর এখানে পাদুকা বা জুতো রাখতে হবে। আর যেটা করে থাকি আমরা, হাত পা ধুয়েই মন্দিরে প্রবেশ করি, সেটাই আমরা করব। এখানেও কল আছে, কিন্তু হাত ধোয়ার জল বাইরে রয়েছে, সেখান থেকেই হাত পা ধুয়ে এলেই ভালো হয়। আর এখানে রয়েছে পানীয় জল। এটা হচ্ছে একটা মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার জন্য। আর এটাই হচ্ছে গোপালের মন্দির। আমরা মন্দিরের উপরে যাব। আর এটা চারপাশের পরিবেশ মন্দিরের ভিতরে। তো যেটা বলছিলাম, যে আমার ছেলেবেলার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। আমি যখন একদম ছোট ছিলাম, বয়স তখন হয়তো 4 কি 5 হবে,
আমি আমার মায়ের সঙ্গে এই মন্দিরে প্রথমবার এসেছিলাম এবং এসে এখানে গোপাল রয়েছে, গোপালকে দর্শন করুন, তারপরে আমি গল্পটা বলছি। যদিও গল্প নয়, সত্যি। এই যে গোপাল, এই যে শ্রীকৃষ্ণ, গোপালকে তখন নিচে নামিয়ে পুজো করা হচ্ছে, যেটা বলছিলাম আমি আসার সময়। গোপালের কিন্তু সিংহাসন আছে, বাঁদিকে সিংহাসনটা আছে, সিংহাসনে পরে বসানো হবে, আগে পুজো হয়ে যাবে, তারপরে গোপালকে সিংহাসনে বসানো হবে। এখন পুজো চলছে, সেজন্য গোপালকে এখন নিচে নামিয়ে পুজো করা হচ্ছে। তো এই যে গোপাল, এই মন্দিরের ভিতরে, গোপালের মন্দিরের ভিতরে কিন্তু কারোর প্রবেশ অ্যালাউ নেই, বাইরের কারোর প্রবেশ অ্যালাউ নেই। যারা মন্দির কমিটির বা পুজোর দায়িত্বে যারা যে ঠাকুরমশাইরা আছেন তাদেরই, তারা শুধুমাত্র তারাই কিন্তু এই ভিতরে প্রবেশ করতে পারেন। তো আমার বয়স তখন 4 কি 5 হবে। তখন মায়ের সঙ্গে প্রথমবার এসেছিলাম, এসে নিয়ে আমি কিন্তু একদম মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছিলাম। এই যে গেটটা দেখছেন, দেখুন লেখাই আছে ভিতরে প্রবেশ নিষেধ। তো ভিতরে ঢুকে গিয়েছিলাম এবং ভিতরে ঢুকে তখন একজন বৃদ্ধা, একজন ঠাকুমা ছিলেন, বয়স্ক। তো উনি তখন বোধহয় দায়িত্বে ছিলেন সেবাইতে। তো উনি তখন আমাকে বলছেন, ভিতরে ঢোকো না বাবু, ভিতরে ঢুকো না, শ্রীকৃষ্ণের বাঁশিটা নিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ তোমাকে মাথায় মেরে দেবে, বাঁশিটা নিয়ে কিন্তু মাথায় ঠুকে দেবে। আমাকে তখন তাই বলেছিল, আমার মনে আছে ঘটনাটা। তো আমি তখন তার প্রত্যুত্তরে বলেছিলাম যে শ্রীকৃষ্ণের ওই বাঁশিটা নিয়ে আমি তোমার মাথায় ঠুকে দেবো, তুমি আমাকে ঢুকতে বারণ করছো বা আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছ না, সেই কারণে। যাই হোক, সেই একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে ঠিক এই জায়গাতেই, এই যে গাছগুলো রয়েছে, এই জায়গাতেই আর একবার একটা ঘটনা ঘটেছিল। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমি এসেছিলাম 6-এ নয় 7-এ পড়ি তখন। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তো তখন আমি এসেছিলাম আমার এক দাদার সঙ্গে, এবং তার সঙ্গে আমার দিদি জামাইবাবু ছিল। এবার তখন এসে এই জায়গাটাতে আগে আম গাছ ছিল, বেশ কয়েকটা আম গাছ ছিল। এখন গাছগুলো কেটে এই ছোট গাছগুলো লাগানো হয়েছে। তখন আমি আমার জামাইবাবুর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম যে ঢিল মেরে কে কটা আম পাড়তে পারে, এবং আমি 2-1টা ঢিল মেরেছিলাম, একটাও আম পড়েনি। আর জামাইবাবু প্রায় 10টা ঢিল মেরেছিল, তার মধ্যে 3টে আম পড়েছিল, এবং আমরা ছিলাম 4 জন। যাই হোক, সবাই মিলেই ভাগ করে নিয়েছিলাম। এই যে গোপাল, এখন দেখুন গোপাল কিন্তু পুজো হয়ে গেছে, সেজন্য গোপাল এখন তার সিংহাসনে দণ্ডায়মান অবস্থায় রয়েছেন। এরপরে আমরা এখান থেকে শিব মন্দিরে যাব, কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর, এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। যাই হোক, এই রথের এই দিক থেকে এই যে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে শিব মন্দির যাওয়ার রাস্তা। আর আপনারা প্রসাদ পেয়ে এখানে প্রসাদের পাতা ফেলতে পারেন, ভিতরে ফেলানো যাবে না। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এখানেই শিব মন্দির। আর এর ডান দিকে দারুণ একটা পুকুরের মতো রয়েছে, খুব সুন্দর জায়গা। একবার আপনাদেরকে দেখাই। এই পুকুরটা কিন্তু আমি বছর 2-1 আগে এসেছিলাম, তখন কিন্তু ছিল না। এটা রিসেন্টলি এই পুকুরটা খনন করা হয়েছে, কৃত্রিম পুকুর। এই যে এটা তখন ছিল না। আর ওই দিকে চলে গেলেই, ওই যে গাছগুলো রয়েছে ওর ওই পারে চলে গেলেই কিন্তু
ওখানে রয়েছে ময়ূরাক্ষী নদী। এইটা শিব মন্দির যাবার রাস্তা। এই বাঁদিকে একটা দোকান রয়েছে, এটা গোপালবাড়ি। গোপালবাড়ির পাশেই শিব মন্দির। আমরা সেই শিব মন্দিরেই যাচ্ছি। এই শিব মন্দিরটা, যে শিব মন্দিরে যে বাবা শিব রয়েছেন, তিনি কিন্তু মাটির অনেকটা নিচে রয়েছেন। অ্যাকচুয়ালি উপর দিকে উঠে তারপরে আবার নিচে নামতে হবে, অনেকটা ভুইপুর তলার মতো। শ্রী শ্রী ভান্ডেশ্বর শিব মন্দির। এখানেও বাইরে জুতো, সাইকেল ইত্যাদি রাখার জন্য লেখা আছে। এগুলো নতুন তৈরি হচ্ছে আস্তে আস্তে। এটা একটা পাকুড় গাছ, এটা মন্দির। আর ডান দিকে রয়েছে নন্দী মহারাজ। এই নন্দী মহারাজটাও নতুন তৈরি করা হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। আমি লাস্ট 2022 সালে এসেছিলাম, তখন কিন্তু ছিল না। এটা ত্রিশূল বাবা শিবের। আর এই যে বসে আছেন বাবা শিব ধ্যানরত অবস্থায়। এই দিক দিয়ে যেতে হবে, এদিকে গিয়ে সিঁড়িতে উঠে আবার সিঁড়ি দিয়ে নামতে হবে। আর এখানেও একটা শিব মন্দির রয়েছে ছোট। নিজের শিব মন্দিরটা, শিব রয়েছেন। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। এটা একটা কুয়ো, এখানেও হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। আমরা তো শহরে বাস করি, যার কারণে আমাদের কাছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য বা এই যে প্রাকৃতিক পরিবেশ, এটা আমাদের কাছে একটা অন্যরকম মাত্রা এনে দেয়। যারা গ্রামে বাস করেন তারা হয়তো, তাদের কাছে এটা অতটা মনোমুগ্ধকর নয়, কিন্তু আমাদের কাছে, আমরা যারা শহরে বাস করি, তাদের কাছে এই গ্রাম্য পরিবেশটা বা এই যে শান্ত নিরিবিলি গাছের হাওয়া দিচ্ছে, একদিকে পাখির ডাক, পাখির কুজন শোনা যাচ্ছে, এটা আমাদের কাছে একটা আলাদা শান্তি দেয় মনে। এই যে বাবা শিব, এই হচ্ছে বাবা শিব বিশ্বনাথ, ভোলানাথ। পাশেই রয়েছেন নাগ দেবতা। এটা হচ্ছে মা দুর্গা সম্ভবত। ত্রিশূল যেহেতু রয়েছেন সেজন্য মা দুর্গাই হবে। আর এদিকে রয়েছে আরও কয়েকটা ঠাকুর, গোপাল রয়েছে, শ্রীকৃষ্ণের মুখ রয়েছে। আমি আরও ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, একটা জুম করে নেওয়া, সেজন্য একটু হেজিয়ে আসছে। আমি আরও নিচ থেকে গিয়ে দেখাচ্ছি। এই যে মা দুর্গা। ওম নমঃ শিবায়। একটা শিবলিঙ্গ রয়েছে, গোপাল রয়েছে, আর এখানে তো রয়েছেই। আমাদের এই যে দু একদিনের এরকম করে আসা বা কয়েক ঘন্টার জন্যই হয়তো এই জায়গাগুলো ঘুরে আসা, এটা একটা মানসিক শান্তি দেয় মনের মধ্যে। কারণ একঘেয়েমি জীবনের কাজকর্ম থেকে মাঝে মধ্যে এরকম দু একটা জায়গা কভার করলে বেশ ভালোই লাগে, মনটাও ভালো হয়, আর বিভিন্ন জিনিস দেখাও যায়। এদিকে আরেকটা মন্দির রয়েছে, সেটাও দেখাচ্ছি।
এটাও একটা শিব মন্দির ছোট্ট। নিচে নামি, নিচে দিয়ে গিয়ে এই গেটটা পেরিয়েই মন্দিরটা রয়েছে। এই নিচে নেমেই ডান দিকে। এই যে এখানেও বাবা শিবই রয়েছেন। হয়ে গেল আমাদের আজকের সারাদিনের ঘোরাফেরা একটু। এরপরে আমরা বাড়ির পথে রওনা দেব। আমরা এবার ফেরার মুখে। মন্দিরের পবিত্রতা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এগুলো সব আস্তে আস্তে নতুন হচ্ছে, এগুলো আরও কাজ হবেও। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।